ইফতার করে, ফলের দাম বেড়ে যাচ্ছে, কমানোর গল্প শোনায় না। কিন্তু নওশাদ সিদ্দিকী রমজান মাসে ফলের দাম কমানোর বলে চিৎকার করে তো। তাহলে কি আমি একটা নির্দিষ্ট দলের হয়ে কথা বলছি, ধর্মের হয়ে? হতে পারে। তাহলে আমি আপনাদের বলে দিই, আমরা সেকুলার ফ্রন্ট করেছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মানুষের কথা বলবো, অধিকারের কথা বলবো। যদি হিন্দুর অধিকার হনন হয়, হিন্দুর পাশে দাঁড়াবো। মুসলমানের অধিকার হনন হলে মুসলমানের পাশে দাঁড়াবো। আদিবাসীর অধিকার হনন হলে আদিবাসীর পাশে দাঁড়াবো। বৌদ্ধের অধিকার হনন হলে বৌদ্ধের পাশে দাঁড়াবো। যার অধিকার হনন হবে তার পাশে দাঁড়াবো। তার ধর্মীয় পরিচয় কি আমার জাকাত দরকার নেই। তো আমি প্রতিবাদ করেছিলাম তো দাম কমানোর জন্য। তারপরে নড়ে চড়ে বসে কিছু জায়গায় একটু অভিযান চালিয়েছিল। এই কদিন আগে লাস্ট ধানতেরাস উৎসবের দিনে আমি একটু গুগল সার্চ করে দেখছিলাম সোনার ভরি কোথাও কত, 1,28,000 টাকা 10 গ্রাম 24 ক্যারেট সোনার। আমি আবার পিছিয়ে গেলাম 2014 সালে। 14 সালে সার্চ করে দেখলাম শুধু 28,000 টাকা দাম ছিল। তাহলে বলুন, মোদি হিন্দুদের ভালো চাইছে না হিন্দুদের ক্ষতি করছে? আমি এটা প্রমাণ দিচ্ছি। যদি 28,000 টাকা দাম থাকে তাহলে একটু বেশি সোনা কিনতে পারতাম, একটু বেশি লক্ষ্মী আসবার জন্য। আমরা একটু বেশি দান করি কেন? কারো কাছে একদম সব বেশির জন্য তো। আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। আমি একটার সাথে একটার আমি রিলেট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি পার্থক্য বা সাদৃশ্যর জন্য আনছি না, বোঝানোর জন্য বলছি। আপনি 100 টাকাও দান করেন, আবার কেউ 1000 টাকাও দান করে। বেশি দান করি এই জন্যই বেশি সওয়াবের আছে। তো বেশি সোনা কিনা মানে বেশি লক্ষ্মী আসবে, এটাই তো নাকি? তো 10 গ্রাম সোনার দাম ছিল 2024 সালে 28,000 টাকা, আর এখন 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,28,000 টাকা। তাহলে এখন অল্প একদম কিনতে হবে তো, যারা গরিব মানুষ। যে গরিব মানুষটা তখন 1 গ্রাম কিনতো, সেই গরিব মানুষটা এখন মানে 1 গ্রামের নিচে যদি কিছু তাকে কিনবে, তাই তো নাকি? এটা অন্যায় হচ্ছে তো। এই অন্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও একবারে করেনি প্রতিবাদ। নওশাদ সিদ্দিকী করেছে, আইএসএফ করেছে, এটা মাথায় রাখবেন। রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, প্রতিবাদ নওশাদ সিদ্দিকী করেছে, আইএসএফ করেছে। আর এই ধানতেরাসের সময় সোনার দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইদের অসুবিধা হচ্ছে, প্রতিবাদ আমরাই করেছি। এই জন্য আমাদের উপরে মাথা ওদের খারাপ। নওশাদকে আটকাতে হবে। নওশাদকে কি হচ্ছে, যেখানে আমার একটু হিন্দু ভাইরা বেশি থাকে বলছে ও মুসলমানদের ছেলে, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মুসলমানদের দলের কাছে যাস না। আর যেখানে একটু মুসলমান বেশি আছে সেখানে কি বলছে, ও একদম বিজেপি দালাল বলছে। কিন্তু এবার বলুন, প্রমাণটা আমাকে দিতে হবে তো নাকি বিজেপি দালালকে? কদিন আগে ক্যানিং পূর্বের এক নেতা, এক ইউটিউবার কি বলেছিল, আমি নাকি 30 কোটি টাকা নিয়েছিলাম। সত্যি যদি আমি নিয়ে থাকি চরম অন্যায় করেছি তো ভাই, যাদের অন্যায় করছি তো। আর আপনাদের মনে হয় আপনাদের ভাইজান টাকা নেবে? মনে হয় আপনাদের? যদি এটাই টাকা নেওয়ার ইচ্ছা থাকতো এখন শাসক দলের মন্ত্রী হয়ে ঘুরতাম, ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে নিচে বসাতাম, আমি উপরে বসে থাকতাম, তাই না? কিন্তু সে কথা কাজ করেছি। আপনাদের ভোটকে আমি ভোটের সাথে আমি বেইমানি করেছি, আপনাদের ভোটের সাথে আমি বেইমানি করেছি, আর করবো না ভবিষ্যতে, এটা নিশ্চিন্তে থাকুন। এবার আমাকে বলেছে 30 কোটি টাকা নিয়েছি, আমি কোর্টে মামলা ঠুকে দিয়েছি। এই ডিসেম্বরের 29 তারিখে বেটাগুলোকে কোর্টে হাজির হতে হবে। যদি না হাজির হয়, পরবর্তী পদক্ষেপ হয়তো দেখবেন কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বেঁধে কোর্টে হাজির করানো হবে। আমি ঝগড়া ঝামেলা করতে পছন্দ করি না। আমার নামে বলেছে 30 কোটি টাকা নিয়েছে, আমি কোর্টকে বলেছি কোথা থেকে নিয়েছে প্রমাণ করে দিতে বলো। কোর্টে যে বলবে অমুক জায়গায় টাকা নিয়েছে, বলে দেবে, মিটে গেল। আর যদি না বলতে পারে কি হবে? আর বললাম না, আমি তো ওই রকম নেতা তো তৃণমূলের 500-700 আছে, 1000 নেতা আছে। মমতা ব্যানার্জি যদি ধরো আমার নামে নাম করে বলে, মমতা ব্যানার্জিকে টেনে কোর্টে নিয়ে যাবো আমি নওশাদ সিদ্দিকী। কেন বলেন তো? আমার বুকে বল আছে, কারো ক্ষমতা নেই কথা বলার। বললে চলো কোর্টে যাবে, দেখাবে। যদি নিয়ে থাকি চলো, তোমাকে প্রমাণ থাকলে কোর্টে দিয়ে দেবে। যাক, আমি আপনাদের একটা কথা বলে যাই, আমাদের বিরুদ্ধে দুটো কথা বলতে পারবে, এর বেরিয়ে কিছু দিতে পারবে। একটা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির সুবিধা করে দেয়, এই গাড়িটা সাইড দাও। দ্বিতীয় কি, নওশাদ সিদ্দিকী কিছু করতে পারেনি। এই দুটোর উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব। প্রথম কথা বলি, আজকে সামনে দেখুন একটা পোস্টে কত সুন্দর তার জড়িয়ে আছে না, লাইট দিয়ে আছে না, হ্যাঁ, এইটাই তো নওশাদ সিদ্দিকীর অবদান ভাই। ভাঙড়ের মানুষ 1952 সাল থেকে ভোট দিয়েছেন,
1952 সাল থেকে ভোট দিয়েছেন। পোস্টে কি লাইট লাগিয়ে এইরকম কোনোদিন দেখেছেন কলকাতা শহরের মতো? একবার আপনারা খামচিহ্নে ভোট দিলেন, খামচিহ্নের এক বিধায়কের এমন পাওয়ার বিধানসভায় গিয়ে এমন চেঁচামেচি করে পোস্টে লাইট লাগাতে বাধ্য হয়ে গেল। আর কি নেবেন আপনারা? একটা উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় কথা বলি আপনাদের, আমি বিধায়ক, আমি বছরে 60 লক্ষ টাকার কাজ করতে পারবো, 60 লাখ। সেটা বেড়ে এখন 70 লাখ হয়েছে। 2011 থেকে 2023 একটা টাকা বাড়েনি, 60 লাখ টাকাই ছিল। কিন্তু ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছিলেন, বিধানসভায় গিয়ে আমি 2 কোটি টাকার আওয়াজ তুলেছিলাম। মমতা ব্যানার্জি 10 লাখ টাকা বছরে বাড়িয়েছে। এই যে 10 লাখ টাকা বেড়েছে 294টা বিধায়কের জন্য বাৎসরিক, এটাও কিন্তু কোনো নটোরিয়াস ক্রিমিনালের অবদান নেই, ভাঙড়ের মানুষের অবদান। আপনারা ভোট দিয়েছেন, জিতেছি, আওয়াজ তুলেছি। এই তাহলে আমার হিসাব করে দেখলাম 5 বছরে, এই 5 বছরে 3 কোটি 30 লক্ষ টাকার আমি কাজ করতে পাবো। তবে এই 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে এই কারো ধৈর্য হারা হচ্ছেন না তো? আমি ধৈর্য হারা বলে আমি ছেড়ে দেবো, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ, ধৈর্য হারা কেউ হচ্ছেন না? না, 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে আমার 3 টাকা 30 পয়সা আমি হাতে ঘাটতে পারবো না। আগে মাথায় ঢুকিয়ে নেন। আমি একটা পয়সা আমার হাতে পাবো না। কি করবো তাহলে? আমার কি করতে হয়? আমাকে প্রস্তাব নিয়ে জমা দিতে হয়। কোথায়? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। তাকে বলতে হয় এইগুলো আমি করতে চাইছি। সে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কাজ করায়। আমি এজেন্সি হিসাবে ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতি, 2 নম্বর পঞ্চায়েত সমিতিকে দিয়েছিলাম। ওরে বাবা, লোক বলে চোর, এরা তো ডাকাত হয়ে বসে আছে, কাজের কোনো কোয়ালিটি নাই, যা ইচ্ছা তাই কাজ করেছে। আর আমার মধ্যখানে 2 বছর নষ্ট করে দিয়েছে। আমি কাজের জন্য নিয়েছি, নিয়ে আমি অন্য এজেন্সিকে দিচ্ছি, কাজ হচ্ছে। কোথায় কোথায় কাজ হচ্ছে এখন সব বলবো না। না ঠিক আছে, এখন বলার দরকার নেই। কোথায় কোথায় কাজ হচ্ছে আমি এখন বলবো না, সময়ে বলবো। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। আচ্ছা, আপনাদের কি এই বিশ্বাসটা আছে তো যে ভাঙড়ের বিধায়ক হিসাবে যত রকম বৈধ কাজ আছে নওশাদ সিদ্দিকী ফেল করবে না? নওশাদ পাস করবে, এটা বিশ্বাস করেন তো? যত রকম বৈধ কাজ আছে বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী পাস করবেই। তাহলে 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করাতে পারবো না, এটা আমি হতে পারে? আমি কাজ করাবো বলে অলরেডি আমার কাছে কাগজ রেডি আছে। আমি 3 কোটি 30 লক্ষ টাকার কি কি কাজ করতে চাইছি আমি অলরেডি জমা করে দিয়েছি, তো যাতে না ওরা আমার বিরুদ্ধে কিছু বলতে পারে। 1 নম্বর কথা। এবার আসা যাক, 5 বছরে 3 কোটি 30 লক্ষ টাকার কাজ। আমি যদি 3 কোটি টাকার কাজ করার ওরা সুযোগ দেয় আমি করব, কারণ আমার হাতে তো এই ক্ষমতাটা নেই যে আমি টাকা দিয়ে কাজ করাবো। ওটা নেই, আপনারা জানেন তো ভালো করে। তো আমি কাজটা ওদের ফেলেছি, ওরা করে দেবে। ওরা তারপরেও বলছি 3 কোটি 30 লাখের মধ্যে 3 কোটি টাকার ওরা কাজ করার সুযোগ দিয়েছে, 30 লাখ দেয়নি। তাহলে 30 লাখ টাকার ক্ষতি কাদের হচ্ছে? আপনাদের হচ্ছে। আপনাদের বলি, এবার হলো 30 লাখ টাকা শুধু কাজ করার সুযোগ দিয়েছে, 3 কোটি টাকার কাজ করার সুযোগ দেয়নি। ক্ষতি কার হচ্ছে? ভাঙড়ের জনগণের হচ্ছে। ওই ক্ষতিপূরণ নওশাদ সিদ্দিকী করবে, নিশ্চিন্তে আপনারা থাকবেন। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি 30 লাখ টাকার কাজ করতে বাকি থাকে বা যদি 3 কোটি টাকার কাজ করতে বাকি থাকে, আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভাঙড়ের মানুষকে আমি ক্ষতি হতে দেব না। বাড়ি থেকে নিয়ে এসে ভাই 30 লাখ হতে পারে বা 3 কোটি হতে পারে, ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দেব। তবে আমার একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে থাকবে। দাবিটা কি? ক্ষতি ওরা করেছে, পূরণ আমি করছি, কিন্তু ক্ষতি ওরা ইচ্ছাকৃতভাবে করছে, তো ওর জবাব আপনাদেরকে দিতে হবে। দেবেন এটা? দেবেন এটা? দেবেন তো নাকি জবাবটা? এই জবাবটা কিন্তু দিতে হবে। নিশ্চিন্তে থাকুন, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি কি কি করেছি তার টোটাল খতিয়ান আমি খামে ভরে, খামেতে ওদের অ্যালার্জি, তো ওদের পদ্ম ফুলে অ্যালার্জি নয়, ওদের খামে অ্যালার্জি, ওই জন্য খামেই ওদের দেবো। খামে ভরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি পাঠাবো আমি 5 বছরে কি করেছি, খুলে দেখে নেবেন। আর যদি বাড়িতে পাঠানো সম্ভব না হয়ে ওঠে, আমি কথা দিয়ে যাচ্ছি, আর একটা মোড়ে মোড়ে বুথে বুথে বড় বড় ব্যানার করে 5 বছরে আমি কি করেছি সেগুলো কি করব, টাঙিয়ে দেবো। আপনারা দিনের বেলা সাধারণ মানুষ দেখবেন
তৃণমূলের লোকেরা তো লজ্জায় দেখতে পারবে না, অন্তত রাতের অন্ধকারে এসে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে নেবে যে আমি কি কি কাজ করেছি। তাহলে কোনো অসুবিধা নাই, কোনো। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, এমএলএ কি করেছে 5 বছরে শেষ হওয়ার সাথে সাথে বা শেষ হওয়ার পূর্বেই বাড়িতে ভাই কাগজ চলে যাবে। এবার আসা যাক বিজেপির সুবিধা নাকি আইএসএফ করে দিচ্ছে। একটা এগ্রিমেন্ট হোক, একটা এগ্রিমেন্ট হোক যেখানে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সই করবে। আব্বাস ভাইজান একদিকে সই করবে, একদিকে মমতা ব্যানার্জি সই করবে। এগ্রিমেন্টটা কি থাকবে? এগ্রিমেন্টে এটাই লেখা থাকবে, আইএসএফ বড় ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি তৃণমূল আসে তাহলে ভুল হচ্ছে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। অসুবিধা আছে কারণ নাকি? কিন্তু ওই এগ্রিমেন্ট পেপারে, ওই চুক্তিপত্রে মমতা ব্যানার্জিকে এটা লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি ওখানে ওখানে বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে এত মিথ্যা মামলা, এত এই চালতাবাড়িয়ার ওই হাই মাদ্রাসা নির্বাচনে আমাদের এক কর্মীর রান্না চালাতে বোম ঢুকিয়ে দিয়েছিল, ওই মাটা প্রাণে মরে যেত, চোখটা নষ্ট হয়ে যেত। আমি কিন্তু ভাই ওকে ভুলে যাইনি, 3 বছর আগেকারের কথা এটা, 3 বছর আগে কথা মনে আছে আমার সব। আমি ভুলার ছেলে নয়, আর পাপ বাপ কেউ ছাড়ে না। পাপ করেছিল তখন আরাবুল সাহেবরা, আজকে তার দলের লোকেরা পাপ খুদার মারে কি বলে, সৃষ্টিকর্তার মারে কি বলে, তার দলের লোকেরাই তাকে আজকে যা ইচ্ছা তাই করছে। কিন্তু আমি ভুলে যাইনি, আমি ভুলে যাওয়ার ছেলে নয় ভাই। তো অত অন্যায় হয়েছে, আমার 3 ভাইকে মঈনুদ্দিন, হাসান, রেজাউলকে খুন করেছে, পায়ে গুলি করে পা কেটে বাদ দিতে হয়েছে আমার ভাইয়ের। আমার ভাইয়ের শরীরে গুলি ঢুকে গিয়েছে, সব আমার মনে আছে। মেরে মাথা ফাটিয়েছে, রাতের অন্ধকারে বয়স্ক লোককে পুলিশকে মদত দিয়ে চাল ভেঙে ঢুকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে। আমি কিন্তু একটুও ভুলে যাচ্ছি না, সেই জন্যই আমি চাইছি এগ্রিমেন্টে মমতা ব্যানার্জি একবার আসুক, সব সুদে আসলে মিটাবো। তখন তো বৈধ হয়ে যাবে। এখন কাউকে মারামারি অবৈধ ভাই, মারামারি গায়ে টাচ করাই অবৈধ। আর যদি এগ্রিমেন্ট হয়, আমি যদি ভোট কেটে বিজেপিকে আনি তাহলে তৃণমূলের বন্ধুরা যা শাস্তি দেবে মেনে নেবো। আমার পা যদি উপরে তুলে, মাথা যদি নিচে, এই গাছটা ধরো না, পা উপরে তুলে মাথা নিচে করে যত ইচ্ছা পিটাক, মাথা পেতে মেনে নেবো, কারণ আমার বড় ভাই যা সই করেছে। ঠিক মমতা ব্যানার্জিকে সই করতে হবে, তোমরা যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ কি করবে, থাক আর বলো না, এখন থাক, তাহলে এগ্রিমেন্ট করবে না, বলো না, বললে আর এগ্রিমেন্ট করবে না। কি বাবু অসুবিধা আছে? কারণ ওরা এগ্রিমেন্ট করবে না, জানে কি বলুন তো, 2021 সালে 77টা সিট পেয়েছিল, কটা আইএসএফ ভোট কেটে এনেছে, আর ওরা কটা বিজেপির ভোট কেটে বিজেপিকে সুযোগ দিয়েছে। সেই তথ্য কিন্তু নওশাদের কাছে ভালো করে আছে, ওরা জানে। তা 2026-এ যদি ভুল হয়ে যায়, ওরে বাবা, একটা আর বাইরে পড়বে না। হ্যাঁ, এগুলো তো জাস্ট মজা করে বলছে, আমি এটাকে সিরিয়াস নেবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করি, তাহলে কি আমি সই করব না তো? আর তৃণমূল যদি সত্যিকারের বিজেপিকে আটকাতে চায় তাহলে সই করবে। তো আজকের পর থেকে উঠতে বসতে তৃণমূলের বন্ধুদেরকে, যারা আমাদেরকে বেশি কথা শোনাবে যে বিজেপির নাকি আইএসএফ সুবিধা করে দিচ্ছে, তাদেরকে একটাই বলবেন, চলে আসো, এগ্রিমেন্ট হোক। একদিকে মমতা ব্যানার্জি সই করবে, অপরদিকে আব্বাস ভাইজান সই করবে। যদি আইএসএফ ভোট কেটে বিজেপি আসে, যা শাস্তি দেবে তাই মেনে নেবে।